বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে ধাতু, অধাতু, উপধাতু চেনার উপায়। আমরা জানি পর্যায় সারণীতে ১১৮টি মৌল রয়েছে। তার মধ্যে যারা অধাতু এবং ধাতু এবং উপধাতু রয়েছে তাদেরকে আমরা কিভাবে দ্রুততম সময়ে শনাক্ত করতে পারি সেগুলো বিষয়ে নিয়ে আলোচনা করব এবং কিছু টিপস দেওয়ার চেষ্টা করব যেন দ্রুত সময়ের মধ্যে বের করা যায়। শুধু তাই নয়, ধাতু এবং অধাতু চিনতে পারলে সেখান থেকে আমরা আরেকটা বিষয় জানতে পারবো, সেটা হচ্ছে ওই মৌলদ্বয় দ্বারা কোন ধরনের যৌগ গঠন হতে পারে সেটাও আমরা একটু ধারণা নিতে পারবো। এবং আরেকটা বিষয় জানতে পারবো, সেটা হচ্ছে ধাতু এবং অধাতু মিলে কোন বন্ধন গঠিত হয় এবং ধাতু ধাতু মিলে কোন বন্ধন গঠিত হয় এবং অধাতু অধাতু মিলে কোন বন্ধন গঠিত হয়, সেটা আমরা অনায়াসে জানতে পারবো আর কি। সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে পর্যায় সারণীতে আমরা যে বিষয়টা জানার চেষ্টা করব সেটা হচ্ছে ধাতু, অধাতু, উপধাতু চেনার উপায়। আমি একটা ট্রিক্স মাধ্যমে এখানে বোঝানোর চেষ্টা করব। কিছু কিছু ব্যতিক্রম থাকবে, সেগুলো আমি বলে দিব এবং বেশিরভাগ মৌলই কিন্তু আমরা এভাবে শনাক্ত করতে পারবো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে। তবে একটি কথা বলে রাখি, এখানে আমি একটা সংখ্যা ইউজ করেছি, সেটা হচ্ছে 1 2 3 4 5 6 যে সংখ্যাগুলো আমি ইউজ করেছি 1 থেকে 8 পর্যন্ত। আমরা এখানে একটু দেখার চেষ্টা করি। প্রথমত আমার যে কথাটা থাকবে সেটা হচ্ছে আমরা ধাতু অধাতু উপধাতু চেনার জন্য এই সংখ্যাগুলো দিয়ে কিছুটা আমরা হয়তোবা এটা মনে রাখতে পারবো। কিছু ব্যতিক্রম থাকবে, সেটাও আমরা দেখব। এখন প্রশ্ন হচ্ছে, এই দিক থেকে আমরা যদি চিন্তা করি 1 2 3 এই তিনটা সংখ্যা যদি আমি নিয়ে নিলাম, সেই তিনটা সংখ্যা এই দিক থেকে নিলাম এবং শেষ দিক থেকে আমি যদি 8 থেকে একেবারে 5 পর্যন্ত টানি, সেখানে আরো কিছু সংখ্যা নিয়ে নিলাম। তা প্রথমত আমার যে কথাটা থাকবে সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যদি 1 2 3 থাকে, সেক্ষেত্রে সেটি হয়ে যাবে ধাতু। সেটি হয়ে যাবে কি ধাতু, তারা হয়ে যাবে ধাতু। বেশিরভাগ ক্ষেত্রেই, আমি আবারও বলছি, বেশিরভাগ ক্ষেত্রেই তারা হবে ধাতু। কিছু মৌল ব্যতিক্রম রয়েছে। এবং আরও কিছু যেটা জানতে পারবো সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যদি 5 ইলেকট্রন থাকে বা 6টি ইলেকট্রন থাকে বা 7টি ইলেকট্রন থাকে, 8টি ইলেকট্রন থাকে, তারা হয়ে যাবে অধাতু। তারা কি হয়ে যাবে? অধাতু। এবং যাদের সর্বশেষ শক্তি স্তরে 1টি 2টি বা 3টি ইলেকট্রন রয়েছে, যে কোনো থাকতে পারে, সংখ্যা 1টি থাকতে পারে, 2টি থাকতে পারে, 3টি থাকতে পারে, তারা হয়ে যাবে ধাতু। কারণটা কি? কারণ হচ্ছে তারা ইলেকট্রন ত্যাগ করে ফেলবে। তারা 1 2 3 তিনটে ইলেকট্রন ত্যাগ করে ফেলবে, যার কারণে যে কোনো তারা শেষ কক্ষপথে যে কটা ইলেকট্রন থাকবে তারা যদি 1 এবং 2 এবং 3 হয়ে থাকে, তাহলে তারা ধাতু প্রদর্শন করবে। এবং যাদের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে 5 6 7 8 রয়েছে, তারা অধাতু প্রদর্শন করবে। কিন্তু যারা 1 2 3 4 প্রদর্শন করলো না, 5 6 7 8 প্রদর্শন করলো না, ঠিক 4 প্রদর্শন করলো, তারা হয়ে যাবে উপধাতু। তারা হয়ে যাবে উপধাতু। উপধাতু কারা? যারা মাঝে মাঝে ধাতুর বৈশিষ্ট্য প্রকাশ করবে, পাশাপাশি অধাতুর বৈশিষ্ট্য প্রকাশ করবে, তারা কিন্তু উপধাতু। ঠিক এই 4 সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন যাদের থাকে, তারা কিন্তু ধাতু প্রকাশ করতে পারে এবং অধাতু বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। তার মধ্যে ব্যতিক্রম আছে, সেটাও আমি আলোচনা করব পরবর্তী একটা ভিডিওতে। হয়তো চেষ্টা করা যেতে পারে, যতটুকু সময় পাই দেখি কি করা যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা ধাতু কিভাবে চিহ্নিত করব? আমরা এখানে সোডিয়াম পরমাণুটা নিয়েছি। সোডিয়াম পরমাণু যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে প্রথম কক্ষপথে আমরা ইলেকট্রন দিব 2টি, এর কক্ষপথে পরে সর্বশেষ কক্ষপথে 8টি, এরপরে আমরা দিব 11টি, কারণ আমরা পারমাণবিক সংখ্যা অনুসারে ইলেকট্রন বিন্যাস করব। আর সেক্ষেত্রে 2 4 1 এটা হচ্ছে সর্বশেষ প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন আমরা জানি, পরের কক্ষপথে 8টা দিতে হয়। প্রথম কক্ষপথে 2টি, পরের কক্ষপথে 8টি, এবং সর্বশেষ কক্ষপথে কিন্তু আমরা 1টি ইলেকট্রন পেয়েছি। এবং পটাশিয়াম হচ্ছে 19, পটাশিয়াম হচ্ছে 19, এটার ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়াবে প্রথম কক্ষপথে 2টি এবং পরের কক্ষপথে 8টি, এবং পরবর্তীতে
যেহেতু আমাদের এখানে 19টি ইলেকট্রন রয়েছে, তাহলে 2 আর হচ্ছে 8 10 চলে যাবে, আর হচ্ছে 8 18টি, আর সর্বশেষ কক্ষপথে একটি, তাহলে এটারও সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে। সেম কন্ডিশনে আমরা যদি ম্যাগনেসিয়ামে যাই, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে 12। এই 12কে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি সেক্ষেত্রে আমরা পাবো 2 এবং 8 হয়ে গেল 10, এবং বাকি থাকে হচ্ছে 2, তাহলে সর্বশেষ কক্ষপথে আমরা পেলাম 2টি ইলেকট্রন। আবার আমরা যদি ক্যালসিয়ামে যাই, ক্যালসিয়াম পরমাণুটি হচ্ছে 20 নম্বর, সেই ক্ষেত্রে তার পারমাণবিক সংখ্যা 20টি ইলেকট্রন বিন্যাস যদি আমরা করতে চাই তাহলে প্রথম কক্ষপথে 2টি, পরের কক্ষপথে হবে 8টি, এবং সর্বশেষ যে কক্ষপথ সেই পরের কক্ষপথে 8টি, এবং পরের কক্ষপথে 8টি, এবং সর্বশেষ কক্ষপথে থাকবে 2টি। আমরা স্ক্যান্ডিয়াম যদি 21 নম্বর মৌলে যাই তাহলে আমরা পাবো 2টি, এরপরে 8টি, তাহলে হচ্ছে 10 এবং 8 18, আর বাকি থাকে আমাদের 3টি, তাহলে সর্বশেষ কক্ষপথে 3টি ইলেকট্রন রয়েছে। অ্যালুমিনিয়াম হচ্ছে 13 নম্বর মৌল, সেটা হচ্ছে 2 এবং 8 এবং 8, সেখানে হয়ে গেছে 10 এবং 8 হয়েছে 18 এবং সর্বশেষ 18 যাবে না, এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম 13 যেহেতু, তাহলে 2 10 আর তাকে কত 3, তাহলে আমাদের সর্বশেষ কক্ষপথে 3টি ইলেকট্রন রয়েছে। এই যে সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন, একটি ইলেকট্রন, 2টি, 3টি তারা প্রদর্শন করলো, সেক্ষেত্রে এই মৌলগুলোকে আমরা বলবো সবগুলো মৌলই হচ্ছে ধাতু, কারণ তারা ইলেকট্রন ত্যাগ করবে। এই যে যাদের সর্বশেষ, আমি আগেই বলেছিলাম এই রুলসে যে 1 2 3 যারা আছে তারা কিন্তু এর সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন ত্যাগ করে ফেলবে, সেহেতু তারা হয়ে যাবে ধাতু। এই রুলসে কিন্তু আমরা এগুলা ফালতে পারলাম। এবার কার্বন থাকতে পারে, যেমন কার্বন, কেউ বলতে পারে যে কার্বন কি, তাহলে কি কার্বন একটি অধাতু, কিন্তু কার্বনের তো 4 এবং সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে, তাহলে কেন অধাতু? এটা ব্যতিক্রমের মধ্যে পড়বে, এবং এটা কেন হয় এই বিস্তারিত আমি পরবর্তীতে আলোচনা করে দেবো ইনশাল্লাহ। এরপরে আমরা যেটা পাবো যে সর্বশেষ শক্তি স্তরে যদি 5-এর অধিক হয়, সর্বশেষ শক্তি স্তরে 5-এর অধিক হলে তাদেরকে কিন্তু আমরা অধাতু বলতে পারবো। অধাতু, আমরা এটা একটু দেখার চেষ্টা করি। সুবিধার্থে আমি কিছু মৌল লিখেছি, সেটা হচ্ছে নাইট্রোজেনের হচ্ছে 7 নম্বর মৌল, সে ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়াবে 2 এবং হচ্ছে 5, তাহলে কত হচ্ছে? এখানে হচ্ছে 60টি ইলেকট্রন। 60টি ইলেকট্রনের মধ্যে প্রথম কক্ষপথে 2টি চলে যাবে, এবার সর্বশেষ কক্ষপথে থাকবে 5টি ইলেকট্রন। সর্বশেষ কক্ষপথে কয়টি? 5টি ইলেকট্রন। সেক্ষেত্রে আমরা যেটা জানতে পারবো যে 5টি ইলেকট্রন যেহেতু রয়েছে, তারা এই 4-এর, আমার ট্রিক্স অনুসারে 4-এর উপরে রয়েছে, তাহলে অবশ্যই তারা এটা হয়ে যাবে কি, অধাতু হয়ে যাবে। তাহলে নাইট্রোজেন একটা অধাতু। এবং অক্সিজেন কোন 8 নম্বর মৌল, সেখানে 2 এবং হচ্ছে সর্বশেষ কক্ষপথে থাকবে আরও থাকবে কতটি? 6টি, তাহলে সর্বশেষ কক্ষপথে 6টি ইলেকট্রন। এরপর ফ্লোরিন হচ্ছে আমরা জানি 9 নম্বর মৌল। এরপরে আমরা এটা যদি ইলেকট্রন বিন্যাস করি 2 এবং হচ্ছে 7, তাহলে সর্বশেষ কক্ষপথে 7টি রয়েছে। ক্লোরিন হচ্ছে 17 নম্বর মৌল, এটা হচ্ছে 2 এবং 8, তাহলে 10টি, সর্বশেষ কক্ষপথে রয়েছে 7টি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 5 6 7 এবং 7, সর্বশেষ কক্ষপথে যাদের ইলেকট্রন 7টি রয়েছে, তারা হয়ে যাবে অধাতু। তারা কি হয়ে যাবে? অধাতু। মানে আমরা এটা বোঝানোর চেষ্টা করছি যে 5 6 7 7 এরা যারা থাকবে তারা হচ্ছে অধাতু। এবং আমরা যদি এখানে সিলিকনের দিকে তাকাই, সিলিকনের ইলেকট্রন বিন্যাস করলে হচ্ছে 2 8। আমরা যদি উপধাতুর ক্ষেত্রে একটু চিন্তা করি, সিলিকন মৌলটি রয়েছে, সিলিকন হচ্ছে 14 এবং 2 8 10টি ইলেকট্রন হয়েছে, এরপরে আরও থাকে হচ্ছে 4টি, তাহলে সর্বশেষ কক্ষপথে 4টি রয়েছে। এরপরে যদি আমরা জার্মেনিয়াম চিন্তা করি 2 8 8, তাহলে সর্বশেষ কক্ষপথ 10 এবং 8, তাহলে 10 এবং হচ্ছে 8 18 আর হচ্ছে 8, সেক্ষেত্রে হয়ে যাবে কত? আমরা যদি 3 আর 24 28, আরও থাকে কত? 4, তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই জার্মেনিয়ামের সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন রয়েছে, সিলিকনও 4টি ইলেকট্রন রয়েছে, তাহলে সেক্ষেত্রে তারা হয়ে যাবে উপধাতু। তারা ধাতু নিয়েও এবং অধাতু নিয়েও আচরণ করবে। এবং পরবর্তী ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব যে যারা আগ্রহ রয়েছেন তারা যদি জানতে চান, তাহলে পরবর্তীতে আমরা জানতে চেষ্টা করব ধাতু অধাতু চেনা হয়ে গেলে আমাদের অনেকটা অংশেই যৌগ গঠন ক্ষেত্রে সহজ হয়ে যাবে, এবং যৌগ গঠন করতে কোন ধাতু দিয়ে কোন ধাতু
যৌগ গঠন করা যায় সেই বিষয়গুলো জানা যাবে, এবং একটি যৌগ দেখে বলা যাবে এটা কি কোন ধরনের বন্ধন এটার মধ্যে বিদ্যমান রয়েছে। আশা করি আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা এই পর্যন্তই। আশা করি ধাতু এবং অধাতু এবং উপধাতু মোটামুটি হলেও আপনারা চিনতে পারবেন। আশা করি এই বিষয়টা যতটুকু পারা যায় একটা ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করা হয়েছে। ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ। আবার আসসালামু আলাইকুম।